Hello friends, welcome to our channel Sign Clarity 420. আজ আমরা নিয়ে এসেছি 2024 সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় ড্রামা, হরর এবং থ্রিলার মুভি সাকরাতুল মাউত। মুভিটির IMDb রেটিং 5.4 আউট অফ 10। একই পরিবারে একের পর এক রহস্যময় মৃত্যু এবং একজনের মৃত্যু যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার ঘটনার উপর নির্মিত এই মুভিটি দেখলে রাতে আপনার চোখে ঘুমের পরিবর্তে ভয় চলে আসবে। হরর এবং থ্রিলার মুভি প্রেমী বন্ধুদের জন্য এটি একটি মাস্টারপিস মুভি। মুভিটি একা দেখতে বাধা নেই, কিন্তু দেখার পর আপনি একা ঘুমাতে পারবেন না। তাই হার্ট দুর্বল মানুষেরা এই মুভি থেকে একটু দূরেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে মুভির কাহিনী শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা ইন্দোনেশিয়ার আম্বুক্রিরা গ্রামে ইন্দ্রা নামক একজন নার্সকে দেখতে পাই। তার একটি ছোট্ট মেয়ে রয়েছে। মেয়েটি ছিল ভীষণ অসুস্থ। ইন্দ্রা তার মেয়ের অসুস্থতা নিয়ে বেশ চিন্তিত ছিল, কারণ এই অসুস্থতার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছিল না। তবে তার বাড়ির মালিক এবং মালকিন তাদের উপর যথেষ্ট দয়াশীল ছিল। ইন্দ্রা যে বাড়িতে নার্স ছিল সে বাড়ির মালিক হানিফ। হানিফ তার স্ত্রী শাড়ির সাথে কোথাও যাওয়ার জন্য গাড়ি নিয়ে বেরিয়েছিল। তাদের নিজেদের মাঝে কোনো একটা সিক্রেট বিষয় নিয়ে ঝামেলা চলছিল। ঝামেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা করছিল হানিফ, কিন্তু শাড়ি তার কোনো কথাই শুনতে চায় না। এমতো অবস্থায় হঠাৎই তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট করে। এই অ্যাক্সিডেন্টের খবর পেয়ে হানিফের ছোট মেয়ে রত্না সেখানে পৌঁছায়। পুলিশের বাধা অমান্য করে রত্না তার বাবার লাশ জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তারপর রত্না পাশেই পড়ে থাকা মায়ের লাশের কাছে যায়। এই সময় একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। হানিফের লাশ উঠে বসে আর ভয়ঙ্কর আওয়াজ করে সেখান থেকে গায়েব হয়ে যায়। রত্না পেছনে তাকিয়ে তার বাবার লাশ না পেয়ে খুঁজতে শুরু করে, আর তখনই হানিফ ভয়ানক চেহারায় রত্নার গলা চেপে ধরে। রত্না ভয়ে আর্তনাদ করে ওঠে। এমন সময় ঘুম ভেঙে যায় রত্নার। আসলে এই পুরো ভয়ঙ্কর ঘটনাটি ছিল রত্নার স্বপ্ন। স্বপ্ন এতটাও ভয়ঙ্কর হতে পারে? রত্না তার এই আজব স্বপ্নটি তাদের বাড়ির নার্স ইন্দ্রার সাথে শেয়ার করে, কারণ রত্নার মনে হচ্ছিল সে বাড়ি থেকে চলে গেলে হয়তো তার বাবা মায়ের বিপদ হতে পারে। কিন্তু ইন্দ্রা তাকে নির্ভয় দিয়ে বলেছে হানিফ আর শাড়িকে সে নিজেই দেখে রাখবে। তাদের কথাবার্তার মাঝে দুজন পুলিশ এসে দরজায় নক করে। দরজা খুলে দিতেই পুলিশ জানায় যে রত্নার বাবা মা ভয়ঙ্কর এক দুর্ঘটনার শিকার হয়েছে। রত্না ভাবতেই পারেনি যে তার সেই খারাপ স্বপ্নটি সত্যি হয়ে যাবে। সব শুনে রত্না দ্রুত হাসপাতালের দিকে বেরিয়ে পড়ে। সেখানে তার বড় বোন আয়াতির সাথে মায়ের লাশ দেখে। তবে হানিফ তখনও বেঁচে আছে। এমন দুর্ঘটনা থেকে কেউ বেঁচে ফিরতে না পারলেও হানিফ কিভাবে যেন বেঁচে গেছে। কিন্তু সমস্যা হলো হসপিটালের বিল। সময়ের সাথে সাথে বিলও বেড়ে যায়। তাই দুই বোন পরামর্শ করে যে যত দ্রুত সম্ভব তারা তাদের বাবা মাকে বাড়িতে নিয়ে যাবে। এরপর রত্নার মায়ের জানাজা অনুষ্ঠিত হয়। সে সময় তাদের বাড়িতে উপস্থিত হয় হানিফের দ্বিতীয় স্ত্রী আসিয়া এবং তার ছেলে আরজু। আসিয়া মূলত তার অসুস্থ স্বামীকে দেখতে এসেছে। রত্না আসিয়াকে তার বাবার ঘরে দিয়ে আসে, কিন্তু বাইরে আসতেই সে তার ভাই বোনদের কথা শুনে চমকে ওঠে। আয়াতি এবং আরজু তাদের সম্পত্তির বিষয়ে আলোচনা করছিল। আরজু চাইছিল তাদের সম্পত্তি এখনই ভাগাভাগি করে নিতে, কারণ তারা দুজনেই অভাবী। ঠিক এই সময় সেখানে মসজিদের ইমাম আসায় ওরা দরজায় দিকে তাকাতেই বুঝতে পারে যে রত্না এতক্ষণ তাদের কথা শুনছিল। এদিকে আসিয়া স্বামীর করুণ অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে। তখনই তার চশমাটা নিচে পড়ে যায়। এই সময় আসিয়া দেখতে পায় হানিফ উঠে বসেছে আর প্রচন্ড যন্ত্রণায় ভয়ঙ্কর আওয়াজ করছে। আসিয়া হানিফকে আবারও শুইয়ে দিয়ে চশমা তোলার জন্য নিচে হয়। এবার আসিয়ার চোখ যায় খাটের নিচে, আর অমনি ভয় তার আত্মা কেঁপে ওঠে, কারণ খাটের নিচে ছিল বৃদ্ধ লোকদের অনেকগুলো কোঁকড়ানো চুল। মুহূর্তে চুলগুলো সেখান থেকে সরে যায়। আসিয়া তার চশমাটা নিয়ে মাথায় তুলতেই ভয়ঙ্কর চিৎকার করে ওঠে, কারণ সে চোখের সামনেই একটা ভয়ঙ্কর জিনের অবয়ব দেখতে পায়। আসিয়ার চিৎকার শুনে বাড়ির অন্যান্যরা সেখানে হাজির হয়, কিন্তু আসিয়া কাউকে কিছু না বলে নিজের ছেলেকে নিয়ে সেখান থেকে চলে যায়। তার এই অদ্ভুত আচরণে সবাই হতবাক হয়ে যায়। এই ঘটনার পর রত্নার মায়ের দাফন সম্পন্ন হয়। এরপর রত্না তার বোন আয়াতিকে তার বাবার ঘরে দেখতে পায়। আয়াতি বাবার ঘরে তাদের সম্পত্তির কাগজ খুঁজছিল। রত্না বলে যে বাবা বেঁচে থাকতেই সম্পত্তি নিয়ে এত কামড়াকামড়ি করা উচিত নয়, কিন্তু আয়াতি রত্নার কথা না মেনে উল্টো বলে যে
কখন কি করতে হবে সেটা সেই ভালো জানে। আসলে আয়াতি একটা লোকের থেকে বেশ কিছু টাকা ধার নিয়ে একটা দোকান করেছিল, কিন্তু সেই দোকানে আগুন লেগে একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। এজন্যই আয়াতি আর ঋণটা পরিশোধ করতে পারছে না। ওই লোকটাও তার টাকা পাওয়ার জন্য চাপ দিচ্ছিল। একদিন বাজারের ভিতর লোকটা তো আয়াতিকে সময় বেঁধে দেয়। লোকটি বলে যে আগামী 3 দিনের ভিতরেই তার টাকা পরিশোধ করতে হবে। এই সময় আয়াতি তার সৎ ভাই আরজুকে দেখতে পায়। এখানে আরজুর সাথে তাদের বাবার সম্পত্তি নিয়ে আবারও কথা বলতে শুরু করে, কিন্তু এক পর্যায়ে আরজুর সাথে তার প্রচন্ড ঝগড়া লেগে যায়। কারণ আরজু বাবার একমাত্র ছেলে হিসেবে বেশি সম্পত্তি দাবি করছিল। কথা কাটাকাটির এক পর্যায়ে আয়াতি আরজুর মায়ের চরিত্র নিয়ে প্রশ্ন তোলে। আরজু আয়াতির গরিব পরিবার নিয়ে বাজে কথা বলতে শুরু করে। ঝগড়া বাড়তে বাড়তে একসময় আয়াতি ভীষণ রেগে যায় আর আরজুকে থাপ্পড় দিয়ে বসে। আরজু আয়াতিকে শেষ করে দেওয়ার হুমকি দিতে থাকে। ততক্ষণে রত্না সেখানে পৌঁছে গিয়েছিল। সে কোনো রকমে তার বোনকে শান্ত করে। এর পরের সিন শিফট হয় রত্নাদের বাড়িতে। রত্নার মায়ের আত্মার শান্তির জন্য দোয়া করছিল সবাই। এ সময় আসিয়া লুকিয়ে হানিফের ঘরে যায়। সে লুকিয়ে হানিফের ঘরে গিয়ে একটা তাবিজ তার বিছানার নিচে রাখতে চায়। তখনই তাকে হাতে নাতে ধরে ফেলে আয়াতি আর রত্না। আয়াতি রেগে বলে যে সে এই ব্যাপারটা আগে থেকেই জানতো। সে জানতো যে আসিয়া অনেক আগে থেকেই তার বাবাকে তাবিজ কবজ করছে, যাতে তার বাবা মারা যায় আর তার সম্পত্তি আরজু পায়। কিন্তু আসিয়া তার দোষ অস্বীকার করে। সে জানায় হানিফের সুস্থতার জন্য সে এই তাবিজ কবজ এনেছে। সে হানিফের ভালো চায়, কিন্তু আয়াতি বা রত্না কেউই তাকে বিশ্বাস করে না। সে রাতে আয়াতির হাজবেন্ড খুব রাগারাগি করে, কারণ সে আর এই বাড়িতে থাকতে চাইছিল না। কিন্তু আয়াতি তার অসুস্থ বাবাকে ফেলে যেতে চায় না। তাই আয়াতির হাজবেন্ড অনেকটা রাগ করেই তার সন্তানদের নিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। আয়াতির রাতটা তার বাবার ঘরে কাটাতে চাইছিল, কিন্তু মাঝরাতে তার বাবা আবারও সেদিনের মতো উঠে বসে। প্রচন্ড যন্ত্রণায় ছটফট করতে করতে ভয়ঙ্কর আওয়াজ করতে থাকে। আয়াতি তার বাবার কাঁধে হাত রেখে দেয়, কারণ সে তার বাবার কষ্ট বুঝতে পারছিল। খানিকটা ঘাব দেখে সে রত্নাকে ডাকলেও রত্না সাড়া দেয় না। তাই আয়াতি তার বাবাকে শুইয়ে দিয়ে রত্নাকে ডাকতে চায়, কিন্তু ঘরের দরজা খুলতেই তার বাবার মতো একটা অবয়ব তার গলা চেপে ধরে। আয়াতি বাবার এই ভয়ানক রূপ দেখে ভয় পেয়ে যায়। এক পর্যায়ে তার বাবা তাকে ফ্লোরে ছুঁড়ে ফেলে দেয়। পরিস্থিতি স্বাভাবিক হলে আয়াতি দ্রুত কাপড় চোপড় গুছিয়ে বেরিয়ে পড়ে। যাওয়ার আগে তাদের নার্স ইন্দ্রকে বলেছে তার ছেলেমেয়ে হয়তো তাকে ছাড়া কাটছে, এজন্যই সে চলে যাচ্ছে। রাস্তায় আয়াতির সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। রাস্তার ল্যাম্প পোস্টগুলো আপনা আপনি বন্ধ হয়ে যায়। এমন সময় একটি লাইটের নিচে লম্বা চুলওয়ালা ভয়ঙ্কর এক জিনকে দেখতে পায়। আয়াতি জিনের হাত থেকে ছুটে পালাতে চাইলেও জিন এসে তাকে চাপটে ধরে। সে এক ভয়ঙ্কর দৃশ্য। পরদিন সকালবেলা রত্না ইন্দ্রার মাধ্যমে জানতে পারে যে আয়াতি মারা গেছে। ঘটনাস্থলে পৌঁছে রত্না আয়াতির লাশ দেখতে পায়। বিভৎসভাবে পেটে আঘাত করে আয়াতিকে কেউ মেরে ফেলেছে। এদিকে আরজুর মা অসুস্থ হয়ে যাওয়ায় তাকে ডাক্তার দেখতে আসে। ডাক্তার চলে যাওয়ার পর আরজু দেখতে পায় তার বাবা পেছন ফিরে দাঁড়িয়ে আছে। তার দাঁড়ানোর ভঙ্গিটা অদ্ভুত। সে বাবাকে ডাকলেও সাড়া দেয় না। তাই আরজু বাবার দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু ঘরে প্রবেশ করার আগে অন্য দিক থেকে তার বাবার অবয়ব এসে তাকে আক্রমণ করে। এই ভয়ঙ্কর অবয়ব আরজুকে বলে যে ভয়ঙ্কর কিছু হতে চলছে। এই বলেই অবয়বটি চলে যায়। পরদিন সকালে আরজুর দরজায় পুলিশ এসে হাজির। তাদের হাতে অ্যারেস্ট ওয়ারেন্ট। পুলিশের সন্দেহ আরজুই আয়াতিকে খুন করেছে, কারণ আরজু সেদিন আয়াতিকে হুমকি দিয়েছিল। কিন্তু আরজুর বারবার বলতে থাকে যে সে এসবের কিছুই জানে না। কিন্তু পুলিশ বাড়ি তল্লাশি শুরু করে। একসময় রান্নাঘরে তারা রক্তমাখা ছুরি খুঁজে পায়। আয়াতির খুনের সাসপেক্ট হিসেবে আরজুকে পুলিশ ধরে নিতে চায়, কিন্তু কথা বলার এক ফাঁকে আরজু পুলিশকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সে রাতে আসিয়া তার সৎ মেয়ে রত্নার সাথে দেখা করে। রত্নাকে বলে যে তার ছেলে আরজু এতটাও খারাপ নয় যে তার বোনকে হত্যা করবে। তাছাড়া সে তার বাবার সম্পর্কে একটা গোপন কথা রত্নাকে বলতে চায়।
সেটি হলো হানিফের শরীরে একটা ভয়ঙ্কর জিন বাস করে। ওই জিনটি হানিফকে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করে। তা না হলে সেই ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে হানিফের বেঁচে ফেরা সম্ভব ছিল না। আর হানিফই তাকে জানিয়েছিল যে এই জিনের জন্যই একটা সময় তাকে পস্তাতে হবে। আর আজ তোমার বাবা বারবার মৃত্যু যন্ত্রণা ভোগ করলেও মরতে পারছে না। এই যন্ত্রণার মূল কারণ সেই জিন। আর সেদিন রাতে আমি এই জিন তাড়ানোর জন্যই তাবিজ নিয়ে এসেছিলাম। এদিকে আরজু জঙ্গলের ভিতরে একটা কাঠের গোডাউনে লুকিয়েছিল, কিন্তু এখানে তাকে ভয়ঙ্কর জিন বিভিন্নভাবে ভয় দেখাতে থাকে। কখনো মনে হয় যে কেউ তার দিকে আসছে, কখনো বা অন্য কিছু। আরজু প্রচন্ড আতঙ্কিত হয়ে দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু আবারও সে একটা কাঠে হোঁচট খেয়ে পড়ে যায়। এ সময় বিশ্রী ভয়ঙ্কর একটা হাত আরজুর পা টেনে ধরে। ধীরে ধীরে সেই ভয়ানক জিন আরজুর শরীরের ওপর আসতে থাকে। প্রচন্ড ভয়ে আরজুর যখন প্রাণ যায় তখনই তার কাঁধে হাত রাখে নার্স ইন্দ্রা। অন্যদিকে রত্না তার বাবার যন্ত্রণার আওয়াজ শুনে বাবার ঘরে যায়। রত্নার বাবা তাকে জানায় যে সে আর এই কঠিন যন্ত্রণা সহ্য করতে পারছে না, তার সময় ফুরিয়ে এসেছে, কিন্তু মৃত্যু হচ্ছে না। এসব বলতে বলতেই হানিফ নিস্তেজ হয়ে যায়। এমন সময় রত্না ইন্দ্রার সেই অসুস্থ মেয়ের চিকিৎসার শুনে সেই ঘরে যায়। ছোট মেয়েটি ছটফট করছিল। এতটুকু মেয়ে এত কষ্ট দেখে রত্নার খারাপ লাগছিল। এ সময় বিদ্যুৎ চলে যাওয়ায় বাচ্চা মেয়েটি রত্নাকে বলে তার কাছেই থাকতে, কারণ সে খুব ভয় পাচ্ছিল। তাই রত্না বাচ্চাটিকে কাছে নিয়ে সেখানেই থাকে। এমন সময় সে দরজায় ইন্দ্রার মেয়েকে দেখতে পায়। মেয়েটি রত্নাকে জিজ্ঞেস করে যে সে এত রাতে তার ঘরে কি করছে। এবার রত্না ভাবে যে ইন্দ্রার মেয়ে যদি দরজায় দাঁড়ানো থাকে তাহলে তার পাশে কে শুয়ে আছে। সন্দেহ নিয়ে সে পাশে তাকাতেই সে সেই ভয়ঙ্কর জিনকে দেখতে পায়। জিন তার সরু হাত দিয়ে রত্নার মুখ বোলাতে থাকে। আস্তে আস্তে জিনটি তার উপরে উঠে যায়। রত্না যেন ভয়ে দম বন্ধ হয়ে আসছিল। এমন সময় ইন্দ্রা সেখানে চলে আসে, আর জিনটিও উধাও হয়ে যায়। ইন্দ্রার মেয়ে ভয়ে সেখানে জ্ঞান হারিয়ে পড়ে রয়েছে। ইন্দ্রা আর রত্না তার স্বাভাবিক করে তোলার চেষ্টা করতে থাকে। পরের দিন রত্না একটা পরীক্ষামূলক রিচুয়াল করে, কারণ সে মসজিদের ইমামের থেকেও জিনের ব্যাপারে শুনেছে। রিচুয়ালের মাধ্যমে সে তার বাবার জিনকে হাসিল করতে চায়। কিছুক্ষণের মধ্যেই তার বাবা উঠে বসে, আর তার পেছনে দাঁড়িয়ে আছে সেই ভয়ঙ্কর জিন। রত্না ভয়ে সেই বিভৎস জিনের দিকে তাকাতে পারছিল না। রত্নার বাবার চোখ সাদা হয়ে যায়। জিন বলে যে আমি হানিফ, আর হানিফি আমি। রত্না এই কথাটির অর্থ বুঝতে পারছিল না, তাই সে স্পষ্ট দেখার জন্য পুরোপুরি পেছনে ফিরে তাকায়। তখনই সে দেখতে পায় হানিফ আগের মতোই শুয়ে আছে। রত্না ভয় পেয়ে যায়, তাহলে এতক্ষণ তার সাথে কথা বলল কে? এর সময় হঠাৎই সেই ভয়ঙ্কর জিন রত্নাকে আক্রমণ করে। রত্না কোনো রকমে জিনের হাত থেকে পালিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। পরের দিন সে ইমামের সাথে পরামর্শ করে। তার পরামর্শ করতে থাকে কিভাবে এই জিনকে হানিফের শরীর থেকে বের করা যায়, কারণ এই জিন তাড়াতে না পারলে হানিফকে শান্তিতে মরতে দেবে না। এদিকে আমরা ইন্দ্রাকে দেখতে পাই, সে আরজুর জন্য খাবার নিয়ে আসছে। আরজু খাবার খেতে খেতে বলে যে সে আয়াতিকে খুন করেনি। আয়াতি কিভাবে খুন হয়েছে সে তার কিছুই জানে না। তখন ইন্দ্রা কেঁদে কেঁদে আরজুকে সরি বলে। এবার আমরা ফ্ল্যাশব্যাকে আসল ঘটনা জানতে পারি। সেদিন আয়াতিকে জিন হত্যা করেনি। আয়াতি জিনের ভয়ে দৌড়ে পালাচ্ছিল, আর তখনই সামনে আসে ইন্দ্রা, আর এসেই ধারালো একটা ছুরি দিয়ে আঘাত করে আয়াতিকে মেরে ফেলে। এরপর সেই ছুরিটি লুকিয়ে সে আরজুর রান্নাঘরে রেখে আসে। এই ঘটনা বলে ইন্দ্রা অঝরে কাঁদতে থাকে। সে জানায় এটা করা ছাড়া আর তার কোনো উপায় ছিল না। সব শুনে আরজু ভীষণ রেগে যায়, কারণ তার জন্যই আজ তার এই অবস্থা। আরজু রেগে গিয়ে ইন্দ্রার গলা চেপে ধরে। তখনই আরজু বুঝতে পারে তার শক্তি কমে এসেছে। আসলে রাজুর খাবারে বিষ মেশানো ছিল। রাজুর মুখ থেকে রক্ত বের হতে শুরু করে। মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়ে আরজু। ইন্দ্রা পাশেই কান্না করতে থাকে। পরদিন গ্রামবাসী আরজুর লাশ দেখতে পায়। আসিয়া তার ছেলের এই মৃত্যু যেন কিছুতেই মেনে নিতে পারছিল না। সে পাগলের মতো কাঁদতে থাকে। রত্নাও চিন্তায় পড়ে যায়, তাদের সাথে কি হচ্ছে, কেই বা এসব করছে। এরপর রত্না আবারও সেই ইমামের সাহেবের সাথে দেখা করে। তারা বালতিতে পানি এবং ফুল নেয়। এরপর হানিফকে বাইরে নিয়ে আসে। ইমাম সাহেব একটা গ্লাসে পানি দিয়ে বলেছে
তাদের এই টুকটাক তখনই সফল হবে যখন এই গ্লাসের পানি শেষ হবে। তাদের এই টুকটাকে সবকিছু লুকিয়ে দেখছিল ইন্দ্রা। রত্না বালতি থেকে পানি নিয়ে তার বাবার শরীরে ঢালছিল। এতে হানিফের শরীরে অস্বাভাবিক পরিবর্তন হচ্ছিল, যেন প্রচন্ড কষ্ট সহ্য করছে হানিফের শরীর। একটা সময় হানিফের শরীর শূন্যে ভেসে ওঠে। অন্যদিকে ইন্দ্রার মেয়েও যন্ত্রণায় ছটফট করছিল, যেন হানিফের শরীর আর বাচ্চাটির শরীর একই সূত্রে গাঁথা। হানিফের যন্ত্রণা যেন বাচ্চাটি সহ্য করছিল। এদিকে রত্না বালতির যত পানি হানিফের শরীরে দিচ্ছিল, গ্লাসের পানি তত কমে যাচ্ছিল। একটা সময় পুরো গ্লাস ফাঁকা হয়ে যায়, আর তখন হানিফের শরীরও একেবারে নিস্তেজ হয়ে যায়। এদিকে ইন্দ্রার মেয়েও একেবারে নিস্তেজ হয়ে পড়ে। ইন্দ্রা মেয়ের এই অবস্থা যেন সহ্য করতে পারছিল না, তাই সে চোখ রাঙিয়ে রত্না আর ইমাম যেখানে ছিল সেখানে যায়। ইন্দ্রা একটা ছুরি নিয়ে আঘাত করতে চায় রত্নাকে, কিন্তু ইমাম রত্নাকে সরিয়ে দেয়, আর ছুরিটি ইমামের শরীরে লেগে যায়। রত্না অবিশ্বাস্য চোখে ইন্দ্রার কাছে জানতে চায় সে কেন এমন করছে। তখন ইন্দ্রা যা বলে রত্না তা শোনার জন্য প্রস্তুতি ছিল না। ইন্দ্রা জানায় তার বাচ্চা মেয়েটির বাবা অন্য কেউ নয়, বরং স্বয়ং হানিফ, অর্থাৎ ইন্দ্রার মেয়েও রত্নার সৎ বোন। এবার আমরা ঘটনার ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আসলে হানিফ আর ইন্দ্রার পরকীয়ার ফসল ছিল এই বাচ্চা মেয়েটি। ব্যাপারটা রত্নার মা শাড়ি জানতে পারে। তারপর থেকেই হানিফের সাথে শাড়ির মনোমালিন্য চলছিল। হানিফের এই আচরণে কষ্ট পেয়ে রত্নার মা শাড়ি ওই বাচ্চা মেয়েটির উপর কালো জাদু করে, আর তারপর থেকেই মেয়েটি এমন অসুস্থ। হানিফ ইন্দ্রাকে বলেছিল যে তার সাথে থাকা শক্তিশালী জিনকে সে ইন্দ্রার মেয়ের শরীরে ট্রান্সফার করে দেবে। জীবিত অবস্থায় থাকাকালীন হানিফের এই ক্ষমতা আছে, তবে হানিফ মারা গেলে জিন তার ইচ্ছেমতো হানিফের যে কোনো এক সন্তানের শরীরে যেতে পারবে। তাই ইন্দ্রা একে একে হানিফের সকল সন্তানকে হত্যা করার প্ল্যান করে। সবাই মারা গেলে জিন শুধুমাত্র ইন্দ্রার মেয়ের শরীরে প্রবেশ করতে পারবে, কারণ সেই থাকবে হানিফের একমাত্র জীবিত সন্তান। এসব শুনে রত্না ভয় পেয়ে যায়। ইন্দ্রা রত্নাকে মারার জন্য আক্রমণ করে। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তির পর ইন্দ্রা তার ছুরি দিয়ে রত্নাকে আঘাত করতে সক্ষম হয়। এরপর একের পর এক ছুরি দিয়ে আঘাত করতে থাকে। একসময় হঠাৎই হানিফের চোখ সাদা হয়ে যায় আর শরীর শূন্যে ভেসে ওঠে। সে তার ভিতরে থাকা জিনকে রত্নার শরীরে প্রবেশ করিয়ে দেয়। এ সময় রত্নার শরীরও হাওয়ায় ভেসে ওঠে। রত্নার উপর শক্তিশালী জিন ভর করায় ইন্দ্রা সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু জিনের সাথে পেরে ওঠা অসম্ভব। এবার জিনে ভয় করা রত্না চলে যায় ইন্দ্রার মেয়ের ঘরে। ইন্দ্রা কোনো রকম হামাগুড়ি দিয়ে দরজায় এসে জিনকে অনুরোধ করে। ইন্দ্রা বলে, আমার বাচ্চা মেয়েকে না মেরে আমাকে মেরে ফেলো। জিন তখন ইন্দ্রার মেয়েকে কাছে টেনে নেয়। তারপর শাড়ির করা সেই কালো জাদুর তাবিজ বাচ্চাটির শরীর থেকে বের করে ফেলে। তৎক্ষণাৎ বাচ্চাটি সুস্থ হয়ে দৌড়ে ইন্দ্রার কাছে যায়। এই সময় আমরা দেখতে পাই রত্নার শরীর থেকেও জিন উড়ে চলে যাচ্ছে। রত্নার জ্ঞান ফেরে, সবকিছু স্বাভাবিক হয়ে যায়। এরপর বাড়িতে পুলিশ চলে আসে। ইন্দ্রা তার সকল অপরাধ স্বীকার করে নেয়। পুলিশ ইন্দ্রাকে নিয়ে যাওয়ার মাধ্যমেই শেখ হয় সাকরাতুল মাউত মুভিটি। তো বন্ধুরা, মুভিটি কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, আর তাদেরকে দেখার সুযোগ করে দিন। খুব শীঘ্রই আমরা আরো হরর মুভি নিয়ে আসবো। আপনারা কোনো মুভি দেখতে চাইলে কমেন্টে জানান, আমরা এক্সপ্লেইন করার চেষ্টা করব। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাইন ক্লারিটি 420 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।